হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নবম দশম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। আজকের লেকচার 4। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা আমার পেজে গিয়ে অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার 4 নম্বর ক্লাস এবং আজকের এই অধ্যায়ের শেষ ক্লাস। রসায়ন নবম দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। তোমাদের সাথে আছে আমি তাসলিম আলম তুহিন। লেকচার 4। আজকের আলোচনার বিষয় কঠিন পদার্থের গলনাঙ্ক ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটনাঙ্ক প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে দেখাতে পারব। প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনায় রাসায়নিক দৃষ্টিতে বিশ্লেষণের ব্যবহার করতে পারব। রাসায়নিক দ্রব্য ও থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারব। প্রথমে আসি পদার্থের গলনাঙ্ক। গলনাঙ্ক মানে গলার সময় যে তাপটা লাগে। আমরা জানি কোনো পদার্থকে তাপ দিতে থাকলে একসময় এই পদার্থ গলা শুরু করে। যে তাপমাত্রায় একটা পদার্থ গলতে থাকে সেটাই হচ্ছে গলনাঙ্ক। এই গলনাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়? তাপ প্রয়োগে কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকেই বলা হয় গলন। তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে বোঝানো হয় সমুদ্র পৃষ্ঠে বাতাস যে চাপ প্রয়োগ করে তাকেই আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ বলি। কঠিন পদার্থ থেকে তরল পদার্থে রূপান্তর করার সময় যেই পরিমাণ তাপ দিতে হয় সেই তাপমাত্রাকে আমরা বলি গলনাঙ্ক। আজকে আমরা ইউরিয়া সার এর গলনাঙ্ক নির্ণয় করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে কাচের একটা গ্লাস আছে এবং ইউরিয়া আছে, সুতোর সাহায্যে একটা থার্মোমিটার ঝুলানো আছে এবং স্ট্যান্ডের সাথে এই থার্মোমিটারটা ঝুলানো হয়েছে এবং নিচে একটা স্পিড ল্যাম্প অথবা বুনসেন বার্নার ব্যবহার করা হয়েছে। এখানে দেখো যে একটা পাত্রের মধ্যে যদি আমরা এখানে একটা কাচের পাত্র নেই, কাচের প্লেট নেই এবং এই প্লেটের মধ্যে ইউরিয়া সার নেই, ইউরিয়া সার আর থার্মোমিটার সাহায্যে এই ইউরিয়া সারটা রেখে দেওয়া হবে থার্মোমিটারে যাতে করে ইউরিয়া সারটা স্পর্শ করে। এখানে একটা স্ট্যান্ড রাখা হবে এই থার্মোমিটার ঝুলিয়ে রাখার জন্য। আর এই নিচে যদি আমরা বুনসেন বার্নারে তাপ দিতে থাকি তো একসময় দেখা যাবে এই থার্মোমিটার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে 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 যখন থার্মোমিটারের তাপমাত্রা স্থির হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো এই ইউরিয়া সারটি গলা শুরু করেছে। এখানে তখন থার্মোমিটার তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না, কারণ আমরা এখান থেকে যে নিচ থেকে যে তাপটা দিচ্ছি এই তাপটা যাচ্ছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার কাজে, অর্থাৎ ইউরিয়া কঠিন থেকে ইউরিয়া তরলে রূপান্তর করার কাজে এই তাপটা ব্যয় হবে। সুতরাং এই মূল তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না। এই সময় এই তাপমাত্রা অপরিবর্তিত রেখে পদার্থের যে অবস্থার পরিবর্তন হচ্ছে এই সময় যে তাপ প্রয়োগ করা হয় এটাকেই বলা হয় সুপ্ত তাপ। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ইউরিয়া সারটা না গলবে ততক্ষণ পর্যন্ত এই থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তাই আমরা বলতে পারি যে তাপমাত্রায় এই থার্মোমিটারটা গিয়ে স্থির হয়ে গেল সেটাই হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। এভাবে যে কোনো একটা পদার্থের গলনাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। যখন দেখব কোনো একটি পদার্থ তাপ দিলে যখন থার্মোমিটার তাপমাত্রা স্থির হয়ে যায় এই অবস্থাকেই বলা হচ্ছে তার গলনাঙ্ক। কারণ এই সময় এই তাপটা শুধুমাত্র ব্যয় হয় কঠিন অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তর করার কাজে। সেই জন্য
এই থার্মোমিটারের তাপমাত্রা আর বৃদ্ধি পায় না। যখন সম্পূর্ণ পরিমাণে তরলে রূপান্তর হবে তারপরে গিয়ে আবার থার্মোমিটার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। যে তাপমাত্রায় স্থির হয় সেটাই হচ্ছে এর গলনাঙ্ক। তাহলে আমরা থার্মোমিটারের মধ্যে এই পার্ট থেকেই আমরা এই ইউরিয়া সারের গলনাঙ্ক নির্ণয় করতে পারবো। প্রত্যেক কঠিন পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমন 1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন নির্ণয় করব স্ফুটনাঙ্ক। পানি যে তাপমাত্রায় ফুটতে থাকে সেটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। এমনিভাবে কোনো একটি তরলকে তাপ প্রয়োগ করলে সেখানে যেই তাপমাত্রায় এই তরলটা বাষ্পীভূত হতে থাকবে সেই তাপমাত্রাকে বলবো আমরা এর স্ফুটনাঙ্ক। আমরা একটা পাত্রের মধ্যে একটা পানি নেব বা যে কোনো তরল পদার্থ নিতে পারি। যেই পদার্থের আমরা স্ফুটনাঙ্ক নির্ণয় করব সেই পদার্থটা বিকারের মধ্যে নেওয়া হবে। নিচ থেকে তাপ প্রয়োগ করা হচ্ছে, থার্মোমিটারকে পাত্রের মধ্যে যুক্ত করা হচ্ছে। আমরা তাপ প্রয়োগ করলে এই তরলের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। বৃদ্ধি পেতে পেতে একটা নির্দিষ্ট অবস্থায় গিয়ে দেখা যাবে থার্মোমিটার তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না। আমরা তখন বুঝতে পারবো তরলটি বাষ্পে রূপান্তর হচ্ছে। সেই কারণে এই থার্মোমিটার তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না। তাহলে এই সময় যে তাপটা প্রয়োগ করা হচ্ছে এটাও একটা সুপ্ত তাপ। একটা বিকারের মধ্যে আমরা পানি অথবা যে তরলের স্ফুটনাঙ্ক নির্ণয় করব সেই তরলটা নিতে পারি। থার্মোমিটারের সাহায্যে এই তরলের মধ্যে থার্মোমিটারকে যুক্ত করা হলো। নিচ থেকে তাপ প্রয়োগ করলে থার্মোমিটার তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে থার্মোমিটার তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না। তখন বুঝতে পারবো এই তরলটি বাষ্পীভূত হওয়া শুরু করেছে এবং এই সময় যে তাপটা প্রয়োগ করা হবে এই তাপকেই আমরা বলবো সুপ্ত তাপ। কারণ সুপ্ত তাপের সংজ্ঞা হচ্ছে যে অবস্থার পরিবর্তনের সময় যে তাপ প্রয়োগ করা হয় অথচ সেই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পায় না, একেই আমরা বলি সুপ্ত তাপ। যখন তরলটা বাষ্প হওয়া শুরু করবে তখন থার্মোমিটার তাপমাত্রা স্থির হয়ে যাবে এবং এই তাপমাত্রাই হচ্ছে ওই তরলের স্ফুটনাঙ্ক। তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিণত হয় সেই তাপমাত্রাকেই বলা হয় ওই পদার্থের স্ফুটনাঙ্ক। প্রত্যেক পদার্থের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। একটা পদার্থ বিশুদ্ধ কিনা সেটা কিন্তু আমরা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের সাহায্যে নির্ণয় করতে পারি। প্রত্যেকটা পদার্থের যেহেতু একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক আছে, আমরা পরীক্ষা করার পরে যদি দেখি যে ওই তাপমাত্রার আগে অথবা ওই তাপমাত্রার পরে গিয়ে পদার্থটি গলতে শুরু করে অথবা বাষ্পীভূত হয়, তাহলে বুঝতে হবে তার নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থেকে তার থেকে বেশি বা কম তাপমাত্রায় যখন বাষ্পীভূত হচ্ছে অর্থাৎ ওই পদার্থটি আর বিশুদ্ধ নাই, ওই পদার্থের মধ্যে দ্বিতীয় কোনো পদার্থ মিশ্রিত আছে, ফলে তার নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থেকে ভিন্ন তাপমাত্রায় গলতে শুরু করে বা বাষ্পীভূত হতে শুরু করে। সুতরাং পদার্থের ভৌত অবস্থার ভিত্তিতে যদি বিশুদ্ধতা শনাক্ত করা হয় তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্রক্রিয়া, এটার নাম হচ্ছে পাতন প্রক্রিয়া। এখানে একটা গোলতলি ফ্লাক্স, এর নিচে তাপ দেওয়া হচ্ছে, এই তরলটি বাষ্পীভূত হচ্ছে, বাষ্পটা কাচের নলের মধ্য থেকে যাচ্ছে। যাওয়ার সময় এর উপরিপৃষ্ঠে একটা কন্ডেন্সার বা শীতক আছে। এই শীতকটা ভিতরের যে গ্যাসটা যাচ্ছে গরম গ্যাসকে ঠান্ডা রাখার জন্য এখানে পানির একটা প্রবাহ আছে কাচ নলের উপরে। ফলে কি হয়, এই গরম গ্যাসটা যাওয়ার সময় ঠান্ডা পানি থাকে কাচ নলের বাহিরে, ফলে এই তাপটা ধীরে ধীরে ঠান্ডা পানি গ্রহণ করে এবং গরম পানিতে পরিণত হয়। ফলে এই গ্যাসটা আবার তরলে রূপান্তর হয়, ফোটায় ফোটায় পদার্থগুলো আমরা পেতে পারি। এই প্রক্রিয়ার নামই হচ্ছে পাতন। তাহলে পাতনে দুটি শর্ত কাজ করে। একটা হচ্ছে তরল পদার্থ প্রথমে বাষ্পীভবন ঘটে, তারপরে আবার ঘনীভবনের মাধ্যমে আমরা পদার্থগুলো সংগ্রহ করতে পারি। এরপরে আসি ঊর্ধ্বপাতন। এমন অনেক কঠিন পদার্থ আছে যাদেরকে তাপ প্রয়োগ করলে এই কঠিন পদার্থটি তাপের কারণে তরল না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তর হয়। এই ধরনের পদার্থকে বলা হয় উদ্বায়ী পদার্থ। অর্থাৎ
তুমি যদি একটা কঠিন পদার্থকে তাপ দিতে থাকো তাহলে দেখবা এই কঠিন পদার্থই একসময় তরল হচ্ছে না, সরাসরি বাষ্পে রূপান্তর হয়। আবার এই বাষ্পকে ঠান্ডা করলে তা আবার কঠিন পদার্থে রূপান্তর হয়। সুতরাং আমরা বলতে পারি যে পদার্থকে তাপ প্রয়োগ করলে এই পদার্থটি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না গিয়ে সরাসরি বাষ্পে রূপান্তর হয়, আবার বাষ্পকে ঠান্ডা করলে তা তরলের রূপান্তর থেকে না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তর হয়, এই পদার্থকে বলা হয় উদ্বায়ী পদার্থ। আর এই যে প্রক্রিয়ায় উদ্বায়ী পদার্থগুলোকে পৃথক করা হয়, আলাদা করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা পাত্র আছে, পাত্রের উপরি পৃষ্ঠে কিছু বরফ রাখা আছে। যখন এখানে নিচ থেকে তাপ প্রয়োগ করা হয় তখন এই পদার্থগুলো তাপের কারণে আস্তে 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 এরা তরল না হয় সরাসরি বাষ্পে রূপান্তর হয়, এবং এই উপরি পৃষ্ঠে যে বরফ আছে এই বরফের ঠান্ডার কারণে সেই বাষ্পটা আবার জমাট বাঁধা শুরু করে এই নিচের অংশে। এখানে একটা কাঁচের পাত্র আছে, উপরে আর একটা পাত্র, এই পাত্রের উপরে কিছু বরফ কুচি রাখা আছে পাত্রটাকে ঠান্ডা রাখার জন্য। আর এখানে একটা উদ্বায়ী পদার্থ নেওয়া হয়েছে। এই উদ্বায়ী পদার্থকে তাপ প্রয়োগ করলে এরা কঠিন থেকে তরল না হয় সরাসরি বাষ্পে রূপান্তর হবে। নিচ থেকে বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হচ্ছে অথবা স্পিড ল্যাম্প দিয়ে তাপ দেওয়া হচ্ছে। দেখা গেল এই উদ্বায়ী পদার্থটি ধীরে ধীরে বাষ্প হচ্ছে। বাষ্প হওয়ার পরে এই বাষ্পটা যখন এই উপরের কাচের পাত্রে সংস্পর্শে আসবে, এই কাচের পাত্রটা হচ্ছে ঠান্ডা, কারণ এর উপরে আছে বরফ কুচি। ফলে কি হচ্ছে, এর নিচের দিকে আবার জমাট বাঁধা শুরু করবে। তাহলে উদ্বায়ী পদার্থকে তাপ দেওয়া হচ্ছে, তরল না হয় বাষ্পে রূপান্তর হচ্ছে, আবার এই বাষ্পটা যখন কাচের পাত্রের নিচের দিকে লাগতেছে তখন ঠান্ডা হয়ে সেটা আবার জমাট বাঁধতেছে। এই প্রক্রিয়ার নামই হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে আমরা বলতে পারি যে পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে তরল না হয় সরাসরি বাষ্পে রূপান্তর হয়, আবার ঠান্ডা করলে তা বাষ্পটা তরলের রূপান্তর না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তর হয়, সেই পদার্থকে বলা হয় উদ্বায়ী পদার্থ। এবং যে প্রক্রিয়ায় এই উদ্বায়ী পদার্থগুলোকে পৃথক করা হয় তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতন। এখানে একটা লেখচিত্র আছে, এই লেখচিত্র নিয়ে বিস্তারিত গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে সময় বৃদ্ধি পাচ্ছে, নিচের দিকে যে রেখাটা যাচ্ছে সেটা হচ্ছে সময়ের অক্ষ, অর্থাৎ এক্স অক্ষকে আমরা সময় অক্ষ হিসেবে দেখাচ্ছি, আর ওয়াই অক্ষকে তাপমাত্রা বৃদ্ধিকে দেখানো হচ্ছে। উপরের দিকে গেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যখন আমরা কোনো বস্তুকে তাপ প্রয়োগ করতে থাকি তখন তার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে এর তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। আবার তাপ প্রয়োগ করলে সেই তরলটির তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তাপমাত্রা আর বাড়ছে না। তখন সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা একই আছে, তাহলে বুঝতে হবে ওই তরলটি বাষ্পে রূপান্তর হচ্ছে। এই তাপমাত্রা হচ্ছে স্ফুটনাঙ্ক। এরপরে ধীরে ধীরে আবার সেই সম্পূর্ণ পরিমাণে তরলটি বাষ্পে রূপান্তর হওয়ার পরে তরলের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আজকের আমরা পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঊর্ধ্বপাতন কি এ বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি আজকের ক্লাসে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আজকের ক্লাসটি ছিল মূলত প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ। তোমাদের পরীক্ষায় ব্যবহারিক অংশ থাকবে, তার মধ্যে আজকের ক্লাসটি হচ্ছে ব্যবহারিক অংশের জন্য। আর এই অধ্যায়ের পূর্বের আমি আরও বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এই ক্লাসগুলো আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকের ক্লাসে বা বিগত ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাকে জানাতে পারো। তোমাদের প্রশ্ন নিয়ে আমি পরবর্তীতে হাজির হব। ধন্যবাদ তোমাদেরকে।